হয়েছে আর কি, 14 সালে জুন মাসে 28 তারিখে বিয়ে হয়েছে। বাচ্চা নেওয়ার পর আর কি সবাই বলছে যে এত বয়সে বাচ্চা, এই কম বয়সে বাচ্চা নিলে তুমি কি বাঁচবা, অসুস্থ হয়ে যাবা, তোমার শরীরে অনেক সমস্যা দেখা দেবে। পড়াশোনাটা করবেন না? আর করতে পারবো কিনা জানি না, এর চেয়ে আর ভালো থাকতে পারতাম যদি পড়ালেখাটা করতাম। পড়ালেখা করলে এখন আর কি বিয়ে হতো না, পড়ালেখা চালা যাইতে পারতাম, ভালো জায়গায় যাইতে পারতাম, এটাই। বাল্যবিবাহ কিন্তু একটি নারীর জন্য, একটি মেয়ের জন্য, একটি কিশোরীর জন্য যতটুকু ক্ষতিকর, একটি কিশোরের জন্য কিন্তু সেইখানে সমপরিমাণ ক্ষতিকর। ফলে বাল্যবিবাহ কিন্তু একটি পরিবারের জন্য ক্ষতিকর। বিশেষ করে যেই মেয়েটি বা যে কিশোরীটি অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, তার কিন্তু মানসিক এবং শারীরিক প্রস্তুতি ছিল না, বিয়ের জন্য সে প্রস্তুত ছিল না, এবং সে কিন্তু মা হওয়ার জন্য প্রস্তুত ছিল না। তাহলে প্রথমত তার যখন একটি কৈশোরে বা কিশোরী বয়সে যেই মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে, তার মানসিক স্বাস্থ্যের উপরে কিন্তু একটা বড় পরিবর্তন ঘটছে, তার রোল চেঞ্জ হচ্ছে সমাজের ভেতরে। সে আগে হয়তো কারো মেয়ে ছিল, কারো বোন ছিল, সেই জায়গা থেকে হঠাৎ করে সে একজনের স্ত্রী হয়ে গেল, যার জন্য সে প্রস্তুত ছিল না। ফলে তার এই অপ্রস্তুতি অবস্থায় একটি নতুন রোলে যেয়ে সেই রোলটিতে কিন্তু সে বারবার হোঁচট খাবে, এবং তার মানসিক স্বাস্থ্য কিন্তু এখানে ব্যাহত হচ্ছে। তার আবেগ নিয়ন্ত্রণের সক্ষমতা কমবে, তার আচরণের ভেতরে নানা ধরনের বৈসাদৃশ্য দেখা দিবে, এবং তার চিন্তার বৈকল্য হতে পারে। এবং এই বাল্যবিবাহের কারণে কিন্তু আমরা দেখেছি যে এই যে মেয়েদের ভেতরে, নারীদের ভেতরে অনেক সময় বিষণ্ণতা, উদ্বিগ্নতা, ব্যক্তিত্বের বিকার বা পার্সোনালিটি ডিসঅর্ডার এবং অন্যান্য মানসিক সমস্যা কিন্তু অনেক হারে বেড়ে যাচ্ছে। ফলে একদিকে এই বাল্যবিবাহ তার মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে, পরবর্তী কনসিকুয়েন্স হচ্ছে বাল্যবিবাহের কারণে সে কিন্তু একটি আর্লি মাদারহুডে চলে যাচ্ছে, মানে অল্প বয়সে মা হয়ে যাচ্ছে। এবং এখানেও কিন্তু সেই একই কথা, মা হওয়ার মতো শারীরিক ও মানসিক প্রস্তুতি তার না থাকায় সন্তানের যত্ন নিতে সে ব্যাহত হচ্ছে, এবং মায়ের রোল করতে যেয়ে তার উপর একটা বাড়তি চাপ তৈরি হচ্ছে। এবং যার শরীর বা দেহ যেহেতু প্রস্তুত নয় শারীরিকভাবে, সেখানেও কিন্তু সে নানা রকম শারীরিক সমস্যায় পড়ছে। সেখান থেকে কিন্তু সেই মুহূর্তে তার একটি পোস্টপার্টাম ডিপ্রেশন আমরা বলি, বা প্রসব পরবর্তী বিষণ্ণতার মতো একটি রোগে সে আক্রান্ত হয়ে যাচ্ছে। আর একটু পর বিয়া করলে হয়তো বা ভালো হইতো, কারণ এখন যেই বয়সটা, এই বয়সটা তার সংসার সামলানো না। কারণ এখন খেলার বয়স, ঘোরাফেরার বয়স, এই বয়সে বিয়া করলে একটু তো চাপ থাকে। এখন এটা মনে হয় নিজের কাছে যে পড়াশোনা করলে একটু ভালো হইতো, আর একটু পর বিয়া করলে নিজের সন্তানেরও কি 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 ভালো হইতো, কি মন্দ হইতো এটাই বুঝতে পারতাম। এখন তো আর এসব কিছু বুঝি না, কোনো আইডিয়া নেই ওইটাই। তারপর নিজের শরীরেরও একটা যত্ন থাকতো, থাকতো। এই কম বয়সে বিয়ে, এখন পোলাপানোর কিছু বুঝি না, নিজেরও যত্নের কিছু বুঝি না। বলছে বাবা মা বলছে, কিন্তু তখন তো আর এই সেন্স আসছিল না, তখন তো এই সেন্সই আসছিল যে বিয়ে করবো, ওরা ভালো লাগছে বা কি, এটাই সংসার। এখন এই যে বাচ্চা একটা এরকম হয়েছে, এখন আর কিরকম চলে জানেন, এই একটা প্রতিবন্ধী বাচ্চা যে কি খরচা, চিকিৎসা ওরা থেরাপি মেরাপি দেওয়া লাগে, তাও অনেক টাকাই যায়। আবার অসুস্থ হয় কয়দিন পর পর, কুলান যায় না। একজনের কি চাকরি দেয়া কি আর হয়? একটা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত তিন পরিবারের বাস্তবতা তিন ধরনের। আপনি ক্লাইমেট ইন্ডিউসড এলাকায় যদি যান, আপনি আদিবাসীদের মধ্যে যদি যান, আপনি কোনো ডিজাস্টার প্রন এরিয়ায় যদি যান, খরার কোনো এরিয়ায় যেখানে অসম্ভব পভার্টি, যেমন আমাদের ইগুলো বর্ডার এরিয়াগুলো অসম্ভব পভার্টি, ঠিক আছে, আপনি হাওড়ে যান। তো এই যেসব এলাকায় অসম্ভব পভার্টি, অসম্ভব সোশ্যালি ইকোনমিক্যালি এক্সক্লুডেড, বাবা মার ইনকাম আর্নিং অপরচুনিটি কম, তারা তো চাইল্ড ম্যারেজের দিকে নিয়ে, এবং উই ক্যানট এক্সপেক্ট যে একটা হাজব্যান্ড আপনি যখন বিয়ে করে আসছেন, সে এক্সপেক্ট করে যে আপনি তার ফ্যামিলি বানাবেন, তার বাসার কাজ করবেন। একটা দরিদ্র পরিবারে ওই মেয়েটাকে আসলে একটা লেবার হিসেবে কিন্তু আনা হয় অনেক ক্ষেত্রে, যে সে এখন বাসার সব কাজ করবে, কোঅপারেট করবে। তো শি হ্যাজ নো টাইম ফর স্কুল, ঠিক আছে, কোনো রিসোর্স নেই, টাকা নেই। সো ট্রেডটা এইভাবে হয় যে শি উইল লুক আফটার দ্য ফ্যামিলি অ্যান্ড শি উইল বি টেকেন কেয়ার অফ, গিভেন 2 times অফ ফুড। তো ওই ট্রেডের জায়গা থেকে তো স্কুল তখন নাই হয়ে যায়। সো এটা তো আসলে স্ট্যাটিস্টিক্যালি একটু অ্যানালিসিস করলে অবশ্যই বিগেস্ট ফ্যাক্টর ইন হাই ড্রপ আউট ফর গার্লস আফটার প্রাইমারি এডুকেশন। তখন 7-এ পড়তাম, তো তখন স্কুলে যাওয়া আসা করতাম,
ওর মা প্রথমে বলছে আমাকে যে তোমাকে যদি আমার ছেলের সাথে বিয়ের কথা বলি তুমি কি না করবা, তো তখন তার আমার রিলেশন করতাম না। আমি বলছি যে আব্বু আম্মু যা বলবে তাই করবো, আমি আর এর মধ্যে কিছু বলতে পারবো না। তো আব্বু আম্মু তখন বলছিল আমার মেয়ের বয়স কম, আমি এখন বিয়ে দিব না। শোনো, কথা আছে, তোমার মাইয়াটার শারীরিক পরিবর্তন হয়েছে, কিছু কি লক্ষ্য করছো? সমাজের মানুষ কিছু করার আগে বিয়াটা দিয়াল। শুধু নাটকের মাধ্যমে হয়তো বা দেখা যেতেছে কিছু মানুষ সচেতন হইতেছে, অনেকের প্রশ্ন থাকে যারা করতে পারে না। তো আমার মনে হয় যে শুধু একটা মাঠে একটা নাটক উঠায়া চলে না গিয়ে প্রশ্ন করে লাগলে হচ্ছে গিয়ে তাদেরকে আলাদাভাবে সময় দিয়ে বাসায় গিয়ে এগুলো এই কার্যক্রমগুলো হচ্ছে করা উচিত। তো এখানে হচ্ছে যে আমরা কয়েকটা চাইল্ড ম্যারেজ হচ্ছে যে এভাবে মানে একটা চাইল্ড ম্যারেজ হচ্ছে আমরা সবাই মিলে এভাবে রুখছি যে আমরা হইতে দিই নাই। আমরা হচ্ছে যে প্রশাসনকে বা এলাকার মানুষদেরকে আমরা হচ্ছে জানাইছি বিষয়টা। তারপর হচ্ছে ওই বাসায় যে হচ্ছে যেদিন বিয়ে ছিল ওই দিন হচ্ছে যে আমরা ওইটাই স্টপ করছি। তো এরকমভাবে হচ্ছে যে আমরা প্রশাসনকে বা আমাদের এলাকার যারা হচ্ছে প্রতিনিধি তাদেরকে জানাবো। তারপর হচ্ছে আমরা 999-এ কল দিব। তারপর এভাবে হচ্ছে আমরা বিয়েটাকে রুখতে পারি। আমরা ওদেরকে আগেই ট্রেনিং দিয়েছি কীভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হয় এবং বাল্যবিবাহটা আসলে কি, বাল্যবিবাহের আইন সম্পর্কে জানিয়েছি। এবং পরবর্তীতে ওরা যখন এলাকায় যখন এই ধরনের কার্যক্রম হতো, বাল্যবিবাহ হতো, তখন হচ্ছে ওরা আমাদেরকে জানাতো এবং হচ্ছে আমরা একত্র হয়ে একসাথে উদ্যোগ নিয়ে সেই বাল্যবিবাহটা বন্ধ করতাম। আমাদের সবচেয়ে যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে জন্ম নিবন্ধনের হচ্ছে দেখা যায় যে খুব রিসেন্ট টাইমেই ওনারা জন্ম নিবন্ধন একটা করছে যেটা 18 বছর করে ফেলছে। তো তখন আসলে আমরা আইনগতভাবে কোনো প্রক্রিয়ায় যেতে পারি না, যেহেতু সেটা লিগেলি ওরা বলতেছে যে 18 বছর হয়ে গেছে। তো ওই জায়গাটা আসলে আমাদের মানে ভাবনার সবসময় এটা বিষয় ছিল যে আমরা এইখানে কোনো কাজ করতে পারি কি না। যখন আমরা দেখি যে সার্টিফিকেট 18 হয়ে গেছে বা 21 হয়ে গেছে ছেলেদের, তখন কিন্তু আমরা লিগেলি কোনো স্টেপ নিতে পারি না। এই জিনিসটা হয়, কিন্তু হচ্ছে ওই যে বলে যে কোর্ট থেকে এফিডেভিট করে নিয়ে আসি, এইটাই বিয়ে। অনেকে জানেই না যে কাবিননামা সহ ওইটা বিয়ে, বা হচ্ছে কাবিননামা দিয়ে যেটা হয় ওইটা হচ্ছে রেজিস্ট্রেশন করে যেটা হয় সেটা বিয়ে। ওনারা মনে করে যে কোর্ট ম্যারেজ হয়েছে তো ওইটাই বিয়ে। আমাদের আরেকটা ঘটনা ছিল এইখানেই করাইলের, হচ্ছে বাবা মা জানিয়েছে যে তারা চায় না যে মেয়েটার এখানে বাল্যবিবাহ হোক, ওনারা চায় যে হচ্ছে মেয়েটা পড়াশোনা করুক, কিন্তু মেয়েই চলে গেছে ওখানে। তো যখন ছেলের পরিবারের সাথে আমরা কথা বলেছি তখন তারা বলছে যে হচ্ছে আমরা তো বিয়ে করেই ফেলেছি। তো যখন কাগজ চাইলাম তারা হচ্ছে কোর্টের এফিডেভিট দিল, তারা কোনো মানে কাজের কোনো সার্টিফিকেট দিল না, রেজিস্ট্রেশন কাগজ দিল না। তখন যখন আমরা বললাম যে এটা তো কোনো বিয়ের কাগজ না, এবং 3 দিন ওই মেয়েটা ওই বাসায় ছিল এবং হচ্ছে ওনারা বলতেছে যে আমাদের বউ, আমরা দিব না। কিন্তু পরবর্তীতে আমরা তখন হচ্ছে আইনি প্রক্রিয়ায় গিয়ে তারপর হচ্ছে পুলিশের সহযোগিতায় তারপর মেয়েটাকে হচ্ছে তার বাবা মায়ের কাছে উদ্ধার করে দিয়েছে। প্রেম করুক, প্রেম করার কোনো না নাই, মানে একটু সেটেল হইয়া ভালোভাবে পড়াশোনা কইরা নিজে দাঁড়াইয়া পরে বিয়া করুক। এর আগে যাতে কেউ বিয়া করে, আর যদি সন্তান নেয় তাহলে বুঝিয়া শুই না পরে যাতে সন্তান নেয়। আপনারা দেখবেন যে আমাদের দেশে প্রাইমারি এডুকেশনে মেয়েদের এনরোলমেন্ট ছেলেদের থেকে বেশি, কিন্তু সেকেন্ডারি এডুকেশনে আবার ড্রপ আউট হয়ে যায় অনেক, মানে 5, 6, 7, 8-এর পরে। ঠিক আছে, সরকারের প্রণোদনা আছে, ইনসেন্টিভ, বৃত্তি, এটা সেটা। তারপরেও কিন্তু আমরা স্পেশালি কোভিডের পর থেকে বাংলাদেশ কিন্তু সাউথ এশিয়ায় ফার্স্ট, ওয়ার্ল্ডে 4th, এটা UN উইমেনের রিপোর্ট আছে। আমরা বন্ধ করতে পারছি না, এবং এটাই কিন্তু আপনি শুধু ওই স্ট্যাটিস্টিক্সটা, এটা কিন্তু একটা বিরাট বড় একটা প্রবলেম যে প্রাইমারি এডুকেশনে মেয়েরা আসছে। আমরা খুব এটাকে আমরা MDG-তে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছি এগুলোর জন্য, কিন্তু ওই সময়টা গিয়ে ড্রপ আউট হাই। বড় ফ্যাক্টর হলো ছেলেদের ক্ষেত্রে চাইল্ড লেবারটা আর মেয়েদের ক্ষেত্রে চাইল্ড ম্যারেজটা অনেক বেশি। বাল্য বিবাহ আজকে থেকে 10 বছর আগে 2014 সালে যদি আমি চিন্তা করি তখন ছিল 69%, নাও ইট ইজ 47.2%। আমি যদি অ্যাডolescent প্রেগন্যান্সির কথা বলি তখন অ্যাডolescent প্রেগন্যান্সি ছিল অন অ্যান্ড অ্যারাউন্ড 31%, এখন অ্যাডolescent প্রেগন্যান্সি 22.7%। তো সুতরাং ইমপ্রুভিং হ্যাপেনিং, বাট ইটস ভেরি স্লো। এই যে বিষয়গুলোকে কোপ আপ করার জন্য, এটা আমাদের বাংলাদেশে বলা হয় যে কোপ আপ স্ট্র্যাটেজি টু প্রিভেন্ট ফাইন্যান্সিয়াল বার্ডেন এবং সেফটি সিকিউরিটি রিগার্ডিং অ্যাডolescence। তো সুতরাং সেটাকে এনশিওর করার জন্য কিন্তু আমাদের মায়েরা মেয়েরা কি করছে, যে মেয়েটাকে যদি আমি আসলে বিবাহ দিয়ে দিই তাহলে আমাদের হয়তো বা এই যে দুইটা ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটি আছে সেটাও আসে, সোশ্যাল সিকিউরিটি আছে সেটাও আসবে। সেই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য তারা কিন্তু অনেকগুলোই কাজগুলো আসলে করছে। কারণ বাংলাদেশে এখনো একটা মিসকনসেপশন রয়ে গেছে রিলিজিয়াস যে
লিডার আমাদের যারা রয়েছে তাদের একটু নেতিবাচক মনোভাব এই বাল্য বিবাহ ডিলেটের পিছনে রয়েছে। এক, এবার যদি আর্থসামাজিকের কথা চিন্তা করি, আমাদের স্টাডি ফাইন্ডিংস বলে যে সমস্ত পরিবারের আর্থসামাজিক অবস্থা খারাপ তাদের মধ্যে বাল্য বিবাহের হার বেশি, আর যে সমস্ত পরিবারের আর্থসামাজিক অবস্থা ভালো তাদের মধ্যে কম। আরেকটা বিষয় যদি বলি শিক্ষা, এই যে এডুকেশন, আমরা দেখেছি যে যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার হার বেশি তাদের মধ্যে বাল্য বিবাহের হার কম, আর যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা নেই অথবা শিক্ষার অভাব রয়েছে তাদের মধ্যে বাল্য বিবাহের হার বেশি। আমার ছোট বোন হচ্ছে এখন ক্লাস 10-এ এবার উঠছে, তো ও হচ্ছে বলছে যে ও হচ্ছে ফ্যাশন ডিজাইনার হতে চায়। আমি হচ্ছে একজন আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল, তো ওটা যদি না হইতে পারি, এখনও ইচ্ছা আছে হওয়ার, যদি না হইতে পারি আমার বোনকে যেন হচ্ছে ফ্যাশন ডিজাইনার বানাইতে পারি।